জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। যুদ্ধের বিপক্ষে ইসরায়েলের ৭০% মানুষ তবুও হামলা চালাবেন নেতানিয়াহু। জানিয়ে দিব আল আকসা আমাদের জন্য রেড লাইন, সতর্ক করলেন এরদোয়ান। আরো জানিয়ে দিব ইরান ও মার্কিন আলোচনায় ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমের পরাজয়। এবং আরো জানিয়ে দিব বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্র ভান্ডার। এদিকে ইউক্রেন ভূখণ্ডে রাশিয়ার কাছে হস্তান্তর, শান্তির নামে আমেরিকার নয়া খেলাম। সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে তেল আবিবের অদ্ভুত আচরণ, ইসরায়েল নতুন নিরাপত্তার ব্যবস্থা করছে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। যুদ্ধের বিপক্ষে ইসরায়েলের ৭০% মানুষ তবু হামলা চালাবেন নেতানিয়াহু। ফিলিস্তিন গাজায় এত মৃত্যু ও ধ্বংসযজ্ঞের পর নৃশংস থামাতেও রাজি নন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল শনিবার তিনি বলছে, উপত্যকাটিতে হামলা চালানো ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই। প্রতিবেশী দেশ ইরান যেন কখনোই পারমাণবিক অস্ত্র না পায় তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চরম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূল করতেই এই হামলা চালানো হচ্ছে বলে দাবি ইসরায়েলের। তবে ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় বিপুল সংখ্যক বেসামরিক মানুষ হতাহত হয়েছে। এখন পর্যন্ত উপত্যকাটিতে 51,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, তাদের বেশিরভাগই নারী ও শিশু। শনিবার রাতে এক ভিডিও বক্তৃতায় নেতানিয়াহু বলেন, বিজয়ের আগ পর্যন্ত নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য ইসরায়েলের সামনে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। তিনি আরো বলেন, গাজায় ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের প্রত্যাখ্যান করাটা উপত্যকায় বোমাবর্ষণ চালিয়ে যাওয়ার একটি কারণ। সম্প্রতি গাজায় আংশিক যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছিল ইসরায়েল, তাতে উপত্যকাটিকে অস্ত্রমুক্ত করার শর্ত দেওয়া হয়েছিল, তবুও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের কথা বলা হয়নি। এই শর্ত মানতে নারাজ হামাস। নেতানিয়াহু বলেন, ইসরায়েল যদি হামাসের দাবির কাছে আত্মসমর্পণ করে তাহলে দেশটি সেনার নিহত, আহত ও বীরেরা যেন অসাধারণ অর্জন করছে তা হারিয়ে যাবেন। ভিডিও বক্তৃতায় ইরানি পরমাণু প্রকল্প নিয়ে কথা বলেন নেতানিয়াহু। শনিবার এই প্রকল্প নিয়ে ইটালির রাজধানী রোমে বৈঠক করছে তেহরান ও ওয়াশিংটন। নেতানিয়াহু বলেন, ইরানের পরমাণু অস্ত্র হাতে পাওয়া ঠেকাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। এই প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে আমি হাল ছেড়ে দেব না, আমি এটি হাতে দেব না। আল আকসা আমাদের জন্য রেড লাইন, সতর্ক করলেন এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান হারাম আল শরীফ ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তিনি পণ্য ব্যক্ত করছে, আল আকসা মসজিদ এবং এর আশেপাশের স্থান সম্পূর্ণরূপে মুসলমানদের এবং এটি অক্ষত থাকতে হবে। শুক্রবার 18 এপ্রিল ইস্তাম্বুলের এক অনুষ্ঠানে এরদোয়ান বলেন, আল আকসা মসজিদ এবং কবুত আল সাকরা সহ হারাম শরীফ একটি অবিভাজ্য সমগ্র এবং এর 144 একর এলাকা সম্পূর্ণরূপে মুসলমানদের। তিনি ঘোষণা করেন, আল আকসা তুরস্কের জন্য একটি রেড লাইন বা লাল রেখা, এটি চিরকাল একই থাকবে। এরদোয়ান ইসরায়েলের পবিত্র স্থানের পবিত্রতা ও ঐক্যের জন্য হুমকি স্বরূপ সমস্ত উস্কানি এবং কর্মকাণ্ডের অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনিদের অধিকার এবং ইসলামী পবিত্র স্থানগুলোর প্রতিরক্ষার প্রতি অব্যাহত সমর্থন নিশ্চিত করে বলেন, আমাদের অঞ্চলের নিপীড়ন এবং অনাচারের মুখে তুরস্ক কখনো চুপ থাকেনি, আমরা এখনো চুপ থাকবো না। এরদোয়ান গাজার উপর ইসরায়েলের চলমান যুদ্ধের নৃশংসতার প্রতি বিশ্বব্যাপী নীরবতাকে নৈতিক পতন বলে অভিহিত করেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি তুরস্কের অটল সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমগুলো নীরব ভূমিকা পালন করছে, তখন সাংবাদিকদের হত্যা করা হচ্ছে, মানবাধিকার রক্ষাকারী যখন নীরবতায় দেখছে তখন শিশুদের হত্যা করা হচ্ছে। এরদোয়ান পশ্চিমা শক্তিগুলোর সমালোচনা করে বলেন, এটি ভণ্ডামিপূর্ণ নিষ্ক্রিয়তা। যারা দীর্ঘদিন ধরে স্বাধীনতা, অধিকার, আইন এবং সংবাদপত্রের স্বাধীনতার প্রতি তাদের অঙ্গীকারের গর্ব করে আসছেন, তারা 18 মাস ধরে ইসরায়েলের গণহত্যার নীতির মুখোমুখি হয়ে তিনি বানরের ভূমিকা পালন করছে। তিনি এই সংকটে নীরব থাকা দেশগুলোর দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তোলেন। পশ্চিমা রাষ্ট্রগুলো যারা ছোটখাটো ঘটনার জন্য নিষেধাজ্ঞা অস্ত্র ব্যবহার করে, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করে, ইসরায়েলের ক্ষেত্রে আপনি এখন কোথায়? ইরান মার্কিন আলোচনায় ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যমের পরাজয়। আমেরিকার উপর ইরান তার রেল লাইন আরোপ করতে সক্ষম হওয়ার পরিপ্রেক্ষিতে ইহুদিবাদী ইসরায়েলের গণমাধ্যম বিদ্বেষমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে, কিন্তু তাতে খুব একটা লাভ হচ্ছে না। পার্স টুডে বলছে, পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেরিয়ে যাওয়ার বহু বছর পর এবং মার্কিন যুক্তরাষ্ট্র আবারও আলোচনার টেবিলে ফিরে এসেছে। গতকাল শুক্রবার ইটালির রাজধানী রোমে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস
লুকাস আরাকচি এবং আমেরিকার পশ্চিম এশিয়া বিষয়ক দূত স্টিভ উইটকফ ইটালির রাজধানী রোমে দ্বিতীয় দফা পরোক্ষ আলোচনায় অংশ নিয়েছেন। উভয় পক্ষ আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক হিসেবে গণ্য করছে এবং আলোচনা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সাম্প্রতিক আলোচনায় ইরানের প্রাথমিক সাফল্য এমন এক সময় এসেছে যখন ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা শুরুর আগে ইহুদিবাদী মহল এবং তাদের মিডিয়া আলোচনা ইরান দুর্বল অবস্থানে থাকবে বলে প্রচার চালিয়ে আসছিল। আলোচনা শুরুর আগে এটা স্পষ্ট ছিল যে ওয়াশিংটন দুই দেশের মধ্যে মধ্যস্থকারী হিসেবে ওমানকে রাখা ইরান দাবি মেনে নিয়েছে এবং সংযুক্ত আরব আমিরাত তেহরান গ্রহণ করেনি। ইরান আরেকটি দাবি বাস্তবায়িত করছে, আর তা হলো পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধার পরিবেশ। কোনো হুমকির পূর্ণ বিবৃতি ছাড়াই পরোক্ষ আলোচনা হয়েছে। আন্তর্জাতিক এবং দেশীয় গণমাধ্যম প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার সম্মানজনক পরিবেশে বজায় থাকার পাশাপাশি ট্রাম্পের প্রতিনিধি ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরাকচির কাছে যে খসড়া প্রস্তাব উপস্থাপন করছে তাতে ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস বা দেশটির বিরুদ্ধে কোনো হুমকির কথা উল্লেখ করা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদনের বিপরীতে ইহুদিবাদী ইসরায়েলি গণমাধ্যম ইরানকে দুর্বল হিসেবে তুলে ধরছে। ওয়াশিংটনের দাবির কাছে নথি স্বীকার করছে বলে অভিযোগ করছে। ইহুদিবাদী ইসরায়েলের মদতপুষ্ট কিছু ফার্সি ভাষার মাধ্যমের ক্ষেত্রে উস্কানিমূলক তৎপরতা চালাচ্ছেন। আল জাজিরা টিভি চ্যানেল সংবাদদাতা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ আলোচনা সম্পর্কে বলছে, ওমানে এই অঞ্চলের সবচেয়ে জটিল বিষয়গুলো একটিতে ইরানি কূটনৈতিক এবং প্রভাবের বড় বিজয় এসেছে। সার্বিকভাবে বলা যায়, আলোচনায় ইরান তার রেড লাইনগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের উপর চাপিয়ে দিতে সক্ষম হয়েছে এবং এখন পর্যন্ত পারস্পরিক সম্মানের ভিত্তিতে আলোচনা হয়েছে। এই পরোক্ষ আলোচনাকে নিয়ে ইহুদিবাদী ইসরায়েলের পক্ষপাতদৃষ্ট কাভারেজ তাদের নিজেদের জন্য লজ্জা ছাড়া আর কিছুই বই আনতে পারেনি। সূত্র পার্স টুডে। বিশ্বকে চমকে দিতে প্রস্তুত ইরানের এআই অস্ত্র ভান্ডার। ইরানের সেনাবাহিনী এমন কিছু অত্যাধুনিক ও ভয়ঙ্কর অস্ত্র ধারণ করে যেগুলো অনেকেই গোপন, এমনকি কিছু অতি গোপন শ্রেণীর অন্তর্ভুক্ত। এইসব অস্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দ্বারা পরিচালিত এবং যুদ্ধক্ষেত্রে এগুলোর ক্ষমতা ব্যতিক্রম বলে দাবি করছে দেশটির স্থল বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি। শনিবার 19 এপ্রিল স্থানীয় সময় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে আল আলমে হেইদারি প্রকাশিত এক সাক্ষাৎকার থেকে এর তথ্য জানা যায়। খবর মেহের নিউজ। সাক্ষাৎকারে হেইদারি জানান, আমাদের হাতে এমন অস্ত্র রয়েছে যেগুলো কৌশলগত কারণে এখনো প্রকাশ করা হয়নি, তবে সেগুলো সম্পূর্ণরূপে সক্রিয় এবং যুদ্ধের জন্য প্রস্তুত। হেইদারি বলেন, যদিও এগুলি প্রচারিত অস্ত্র হিসেবে শ্রেণীবদ্ধ, তবু কৃত্রিম বুদ্ধিমত্তা সংযুক্তির ফলে এসব অস্ত্র অসাধারণ সামরিক সক্ষমতা অর্জন করছে। তিনি আরো বলেন, ইরান ইরাক যুদ্ধের 1980 থেকে 88 পর থেকে ইরানের স্থল বাহিনীর একটি আমূল রূপান্তরের মধ্য দিয়ে গেছে। প্রথাগত কাঠামো ভেঙে বর্তমানে এটি এক আধুনিক গতিশীল এবং উচ্চ মার্গের অভিযানে সক্ষম বাহিনীর পরিণত হয়েছে। হেইদারি জানান, বর্তমানে ইরানের স্থল বাহিনী যে কোনো সময় দ্রুত মোতায়েন হতে পারে, উচ্চমাত্রায় আক্রমণ পরিচালনা করতে পারে এবং তাৎক্ষণিক হস্তক্ষেপে সক্ষম। দেশ জুড়ে নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর সবচেয়ে উন্নত গোয়েন্দা প্রযুক্তি এবং অস্ত্র ব্যবস্থা ব্যবহার করছে। তিনি বলেন, আমরা দেশের বিভিন্ন সীমান্ত 100টির সামরিক ডিভিশন মোতায়েন করছি। এসব ইউনিট কৌশলগত অবস্থান থেকে সীমান্ত নিরাপত্তা এবং গোয়েন্দা নজরদারির গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তবে এর মানে এই নয় যে সব ধরনের হুমকি শেষ হয়ে গেছে, বরং এটি স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্রতিরোধমূলক উপস্থিতি। গত পারস্য বর্ষপঞ্জির শেষ 3 মাসে ইরান সেনাবাহিনীর দেশে পূর্বাঞ্চল, পশ্চিমাঞ্চল এবং উপকূলীয় এলাকায় 3টি বৃহৎ সামরিক মহড়া চালিয়েছে বলে জানান হেইদারি। এই মহড়াগুলো বাহিনীর প্রস্তুত সমন্বয় এবং কৌশলগত সক্ষমতা যাচাইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তিনি বলেন, আমাদের চোখে সবসময় খোলা আঙুল টেকারে, যে কোনো সময় হুমকি দেখা দিলে শত্রুকে বাঁচার সুযোগ দেওয়া হবে না। ইউক্রেনের ভূখণ্ড রাশিয়ার কাছে হস্তান্তর, শান্তির নামে আমেরিকার নয়া খেলাম। ইউক্রেন বিষয়ক মার্কিন প্রধান আলোচকের চূড়ান্ত পরিকল্পনার মধ্যে রয়েছে রাশিয়ার কাছে বিশাল অঞ্চল হস্তান্তর করা এবং কিয়েভকে নিরাপত্তার নিশ্চিত না করা। কিন্তু এমন একটি পরিকল্পনা ইউক্রেনের পক্ষে হজম করা খুবই কঠিন। প্যারিস শীর্ষ সম্মেলনে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা একত্রিত এমন একটি তথাকথিত শান্তি পরিকল্পনা উপস্থাপন করছে, যা দৃশ্যত যুদ্ধ বন্ধ করার লক্ষ্যে প্রণয়ন করা হলে বাস্তবে এটি ইউক্রেনকে বিভক্ত করার জন্য একটি নতুন মডেল। এই পরিকল্পনার অধীনে বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণ এবং নিয়ন্ত্রণাধীন সমস্ত এলাকাকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এবং সেগুলোকে মস্কোর কাছে হস্তান্তর করা হবে। এর পাশাপাশি রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রক্রিয়া বাতিল করা হবে। বার্তা সংস্থা ইনার বরাদ দিয়ে পার্স টুডে বলছে, ওয়াশিংটন পোস্টে লিখেছে, মার্কিন পরিকল্পনা মেনে নিও না। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির